বাংলাদেশে ওই 2024-এর জুলাই আগস্টে যে স্নাইপার রাইফেল ব্যবহৃত হয়েছিল, সেই স্নাইপারের বুলেট 7.62 বুলেট সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশন থেকে সরবরাহকৃত হয়ে থাকতে পারে। দ্বিতীয়ত, আপনি যে তথ্যটা দিলেন সেটা কদিন আগে ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছেন তার উপদেষ্টা পদ ছাড়ার পর, যে সে সময় বিদেশি স্নাইপার মানে সদস্যরা বিদেশিরা স্নাইপার পরিচালনা করছিলেন ঢাকার বিভিন্ন জায়গায়, মানে এক রকমের ভাড়াটে যোদ্ধারা কাজ করছিলেন। আপনি বলছেন রোহিঙ্গাদের বিভিন্ন সংগঠন, উলফার সংগঠন, নানা ফরেন মার্সেনারিজরা, ভাড়াটে যোদ্ধারাই সে সময় সক্রিয় ছিল। এই তথ্যগুলো যে বেরিয়ে এলো সেগুলোকে আপনি সেনা সূত্রেই জানতে পারলেন? সাংবাদিককে নিশ্চয়ই সূত্রের প্রসঙ্গে প্রশ্ন করতে হয় না, কিন্তু এই তথ্য থাকবার পর সেটার কোনো সুরাহা হচ্ছে না কেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সূত্রগুলো তো সেনা সূত্রও আছে, গোয়েন্দা সূত্রও আছে। এবং তাদের কাছে যেসব তথ্য আছে সেই সব তথ্য কিছু আমরা জানতে পারি, কিছু জানতে পারি না। কিন্তু মূল একটা বিষয় আছে এখানে, যে একটা গ্রুপ ছিল যারা 2003 থেকে 2006 এবং তারপরেও উলফা এবং নাগা গোষ্ঠীর সঙ্গে কাজ করেছে সেনাবাহিনীরই কয়েকজন কর্মকর্তা। তার মধ্যে একজন হচ্ছে হাসিনুর রহমান। সেই হাসিনুর রহমান কে 2012 সালে কোর্ট মার্শাল করা হলো। সেটা কামরুল ইসলাম ছিলেন সেই কোর্ট মার্শালের প্রধান। তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল মবিন। তো তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ ছিল এবং সেই সুস্পষ্ট অভিযোগটা নিয়ে র্যাব তদন্ত করে। র্যাব তদন্ত করার পরে র্যাবের তদন্তে উঠে আসে যে হাসিনুর রহমান এবং তার সঙ্গে আরো কয়েকজন অফিসার, তারা হচ্ছে রীতিমতো ট্রেইনার ছিল। বাংলাদেশে যখন সেপারেটিস্ট গ্রুপ কাজ করছে, বিশেষ করে ভারতীয় সেপারেটিস্ট গ্রুপের অবস্থান সম্পর্কে তো প্রমাণই আছে আমাদের এখানে। তো সেই প্রমাণিত গোষ্ঠীগুলোর অন্তত দুটো গ্রুপকে ট্রেনিং গ্রুপের সঙ্গে ট্রেনার হিসেবে কাজ করতে হচ্ছে। সেই হাসিনুরকে তখন কি করা হলো, 4 বছরের কোর্ট মার্শালে 4 বছর 3 মাসের জেল দেওয়া হলো। তো জেল দেওয়া হলো, তাকে এই অপরাধে বরখাস্ত করা হলো। বরখাস্তই শুধু না, সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আচ্ছা, এরপরে ইকবাল করিম ভুইয়া হলেন আরবি চিফ হলেন, এবং তিনি করলেন কি, এই বরখাস্ত অবাঞ্ছিতের শাস্তি কমিয়ে তাকে মুক্ত করে। সেটা 2014 সালে। ঠিক আছে? তো এই সংযোগটা আমাদের কাছে তখনই ছিল, এবং এই সংযোগটা নিয়ে অনেক দিন ধরে আমরা কাজ করেছি। আচ্ছা, এবং খুব ইন্টারেস্টিং তথ্য যেটা পাই সেটা হচ্ছে যে এই যে সেপারেটিস্ট গ্রুপ যারা 2003 থেকে টানা বাংলাদেশে ছিল, তাদেরকে নির্মূলে যারা কাজ করেছিল, এখন পারসেপশন তৈরি করা হচ্ছে যে তারাই যেন রাষ্ট্রপতি। আর এই সেপারেটিস্টদেরকে যারা ট্রেন করেছে, যারা মূলত রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সেই হাসিনুর গ্রুপ এবং তাদের পৃষ্ঠপোষক যারা ছিল মূলত ইকবাল করিম ভুইয়া এবং আরেকজন লেফটেন্যান্ট জেনারেল হাসান সোহরাওয়ার্দী। তো তারাই যেন দেশপ্রেমিক, আর যারা সেপারেটিস্টদেরকে নির্মূল করেছিল তারাই যেন রাষ্ট্রদ্রোহী। ব্যাপারটা এরকম একটা স্টোরি হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা,
সেইটা আবার আমি লক্ষ্য করি যখন এই যে যুদ্ধাপরাধ বিরোধী ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে যখন হচ্ছে সংশোধন করে উল্টো যুদ্ধাপরাধীদের নিয়ন্ত্রণে এই ট্রাইব্যুনাল শুরু হয়, তখন বেশ কিছু মামলায় ইকবাল করিম ভূঁইয়া হচ্ছে জবানবন্দি দিয়েছেন, এবং তাকে সহযোগিতা করার জন্য কে হাজির থাকতেন জানো? তাকে সহযোগিতা করার জন্য হাজির থাকতো হাসিনা। অর্থাৎ সে গিয়ে বিচার প্রভাবিত করার চেষ্টা করেছে টানা। এখন আমার প্রশ্ন হলো যে একেবারে কোর্ট মার্শালে তদন্ত করে কোর্ট মার্শালে অভিযোগ প্রমাণিত হওয়ার পরে বরখাস্ত হওয়া একটা মানুষ, সে কিভাবে এখন টেলিভিশনে নিয়মিত টকশো করে, নিয়মিত ইন্টারভিউ দেয়, প্রেস ব্রিফিং করে, এবং নিয়মিত ট্রাইব্যুনালে গিয়ে হাজির হয়ে সে কিভাবে বিচার প্রভাবিত করার চেষ্টা? মানে সেনাবাহিনী তো বলেন নাই এখনো যে হাসিনুর রহমানের সেই কোর্ট মার্শাল ভুল ছিল, বা সেনাবাহিনীর কোনো অফিসার পাহাড়ে পর্বতে যে প্রশিক্ষণ শিবিরগুলো বের করে আনা হয়েছিল তখন সেখানে যুক্ত ছিলেন না। আপনার এই যে হাসিনুর রহমানের তথ্যটা আমাকে এনায়েত ভাই মনে করাচ্ছে মেজর জিয়ার প্রসঙ্গ। মেজর জিয়া নামে একজন হরকাতুল জিহাদ, হিজবুত তাহরির করতেন, এবং পাহাড়ে এই সেপারেটিস্টদেরকে এবং বাংলাদেশের জঙ্গিবাদের সঙ্গে জড়িত নানাজনকে ট্রেনিং দিচ্ছেন। সেই অভিযোগে তিনি পলাতক ছিলেন, খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনিও কিন্তু 5ই আগস্টের পরে বেরিয়ে এসেছিলেন। এবং মানে এই যে তার মানে সেনাবাহিনীর এই অংশটা যারা কিনা হিজবুত তাহরিরের রাজনীতি কিংবা চরমপন্থী রাজনীতির সঙ্গে জড়িত, ওই মেজর জিয়াকে কিন্তু তার মাথার দাম কিন্তু আমেরিকাও ধরেছিল। তো এই ব্যক্তিরা কি তার মানে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে একরকমের একটা কুসংগঠন করেছেন 5ই আগস্টের সময়টায়, যার ফলে তারা আবার ক্ষমতার কেন্দ্রে এসেছেন সেনাবাহিনীর, আর অন্য একটা তালিকা করে অন্যরা যারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন তাদের বিচার করা হচ্ছে? ব্যাপারটা অনেকটা তাই হচ্ছে। আমার তো এই আমি যে সিরিজটা লিখছি এটা এখনো শেষ হয়নি, কেবল 3টা পর্ব গিয়েছে। তো এই পরের গুলিতে এই তোমার যেসব প্রশ্ন এর অনেকটারই উত্তর থাকবে। হ্যাঁ, কিন্তু মূল বিষয়টা হলো যে রাষ্ট্রের একটা অর্গান, রাষ্ট্রেরই বিরুদ্ধে তো আর দাঁড়িয়ে যেতে পারে না। হ্যাঁ, রাষ্ট্রের অর্গান তো, রাষ্ট্রের বড় অর্গান হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীর কোনো বহিষ্কৃত অবাঞ্ছিত ব্যক্তি যদি সে পরেও রাষ্ট্রদ্রোহিতামূলক কাজে জড়িত থাকে, তো সে এইভাবে ঘুরে বেড়াবে, তাহলে বাংলাদেশ রাষ্ট্রটা কার দখলে? আপনি আপনার সিরিজে যেগুলো বেরিয়েছে তার মধ্যে একটি দ্বিতীয় পর্বে আপনি সরাসরি বলেছেন যে সাবেক সেনা কর্মকর্তারা মিলে একটা ষড়যন্ত্রের যে পরিকল্পনা, সেটার একটা মূল অংশ হয় সেনা কর্মকর্তাদের যে রেসিডেন্সিয়াল এরিয়া ডিওএইচএস, সেখানে সাবেক সেনা কর্মকর্তারা এবং এই যে কোর্ট মার্শাল হয়ে যাওয়া, চাকরি হারানো, বঞ্চিত সেনা কর্মকর্তাদের ওই জুলাই আগস্টে আমরা ভীষণ অ্যাক্টিভ দেখি। মানে আমি মনে করতে পারি না, আমার 90-এর আন্দোলন থেকে সুস্পষ্ট স্মৃতি আছে যে বাংলাদেশের এর আগের কোনো রাজনৈতিক আন্দোলনে এভাবে সাবেক সেনা কর্মকর্তারা এবং বঞ্চিত সেনা কর্মকর্তারা সংঘবদ্ধ হয়ে মিছিল করেছেন, সভা করেছেন, বক্তব্য রেখেছেন, অবস্থান জানিয়েছেন। এই বিষয়টা কিভাবে কাজ করেছে? নবনী, দেখো যে একটা ইন্টারলিঙ্ক পাবে তুমি। হ্যাঁ, ইন্টারলিঙ্ক পাবে কিরকম, যে সাখাওয়াত হোসেন যখন বলছেন যে তাকে কেউ ফোন করে বলছে যে উনি স্নাইপার জোনে ঢুকে পড়েছেন, তো স্নাইপার জোনটা জানলো কিভাবে যে ওটা স্নাইপার জোন? যদি এটা তাদের তত্ত্বাবধানে কারো না কারো তত্ত্বাবধানে হয়ে না থাকে,
তাইলে ওইটা জাহাঙ্গীর গেটের ওখানে যে স্নাইপার জোন, এটা জানলো কিভাবে? 1 নাম্বার। তারপরে আবার ইন্টারলাইন করো যে আমাদের এই সাবেক আরেকজন উপদেষ্টা এই ইন্টারিম সরকারেরই আসিফ নজরুল, তিনি বলছেন যে 5ই আগস্টের 7-8 দিন আগে, 7 থেকে 8 দিন আগে তাকে বলা হলো যে একজন আর্মি অফিসার যার পরিচয় উনি প্রকাশ করেননি, সেই আর্মি অফিসার তার বাসায় গিয়ে, ফুলার রোডের বাসায় গিয়ে বলেছে যে আপনি কিন্তু যে কোনো সময় স্নাইপার টার্গেট হতে পারেন। ঠিক আছে, এটা দ্বিতীয় ইন্টারলিঙ্ক করলাম। তাহলে আর্মির কাছ থেকে তথ্যটা এলো আবার। আচ্ছা, আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তো বোধহয় নাম না, হ্যাঁ, তো তাদের মুখপাত্র ছিল, সে একাধিকবার বলেছে যে তাদের সশস্ত্র প্রস্তুতি ছিল। এই সশস্ত্র প্রস্তুতি, মারণাস্ত্র, এগুলো যুদ্ধাস্ত্র, এইগুলি কি সামরিক বাহিনীর বাইরে অন্য কারো কাছে থাকার কথা? যদি থাকে তাহলে আর কার কাছে থাকার কথা? সেপারেটিস্ট গ্রুপের কাছে থাকার কথা। তারা, তাদের কেউ কেউ যদি বিলং করে বাংলাদেশে, তো যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে ওই যে 9 থেকে 12 অভিযানে যে উলফা এবং নাগা গোষ্ঠীগুলোকে নির্মূল করা হলো, নির্মূল করার পরে তো বাংলাদেশে আরেকটা বড় ঘটনা ঘটলো যে রোহিঙ্গা অনুপ্রবেশ, হ্যাঁ, এবং তখন আমাদের মহান সামরিক বাহিনী, যারা নাকি হচ্ছে দেশপ্রেমিক, প্রতিরক্ষা সিদ্ধহস্ত, তারা এই রোহিঙ্গা অনুপ্রবেশে কোনো বাধাই তৈরি করতে পারলো না। পেরেছিল কি? পারেনি। আচ্ছা, এই রোহিঙ্গা অনুপ্রবেশকে কেন্দ্র করে কিন্তু নানান বিদেশি সংগঠন জড়িত হলো, যে রোহিঙ্গাদেরকে মানবিক সাহায্য দেওয়ার একটা উদ্দেশ্য করে। তো সেখানে তো ইউএসএইডের অর্থায়নে অসংখ্য প্রতিষ্ঠান কাজ করেছে, নানান পরিচয়ে আমেরিকানরা এসছে। আচ্ছা, এবং তথ্য বলে যে এই সেপারেটিস্ট গ্রুপের সঙ্গে এই যে সেনাবাহিনী থেকে বহিষ্কৃত যারা, তাদের নানান সময় নানান যোগাযোগ। আচ্ছা, আর এই যে প্রশ্নটি করলে যে সেনা কর্মকর্তাদের, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের আবাসিক এলাকা, এখানে আমার জানা মতে যে 2023-এর জুলাই মাস থেকে 2024-এর এই 5ই আগস্টের দাঙ্গা পর্যন্ত, 5ই আগস্ট পর্যন্ত যে দাঙ্গা হলো, এই দাঙ্গা পর্যন্ত রাওয়া ক্লাবের বাতাসে কান পাতলেই শোনা যেত যে সরকার উৎখাতের একটা আলাপ আলোচনা চলছে। তাদের যে একটা ক্লাব আছে, তো সেইখানে কারা কারা জড়িত ছিল সেগুলো আমার পরের পর্বগুলোতে আসবে। তো তার মধ্যেও আমি যেটুকু এখনই বলে দিতে পারি সেটা হচ্ছে যে এই মুখ্য দুজন ছিলেনই, হাসান সোহরাওয়ার্দী এবং ইকবাল করিম ভুঁইয়া। আচ্ছা, এই হাসান সোহরাওয়ার্দী, ইকবাল করিম ভুঁইয়ারা আরেকবার কিন্তু কু করার চেষ্টা করেছিল, সেটা আমার পরবর্তী লেখা আসবে। ঠিক আছে? আচ্ছা, সেই ষড়যন্ত্রটা ফাঁস হয়ে গিয়েছিল। হ্যাঁ, এটা 2014 সালের দিকে, যখন একটা ইলেকশন হলো। তো মূল ব্যাপারটা আসলে শুরু হয়েছে অনেক আগে। এই যে যাদের কাছ থেকে সেপারেটিস্ট গ্রুপ, উলফা বিশেষ করে যাদের কাছ থেকে সহযোগিতা পেল, তারা তো 2006-এর পরে আর পৃষ্ঠপোষকতা দিতে পারেনি। তো যার ফলে
আহ, তাদের মধ্যে একটা ষড়যন্ত্রের বিষয় আসলে সবসময় ছিল। তোমার 2008 সালে আওয়ামী লীগ যখন নির্বাচনে বিজয় হয়ে সরকার গঠন করলো, এরপরে আমরা যদি তাকাই 1 মাসের মধ্যে কিন্তু একটা বড় ঘটনা ঘটলো। হুম তো সেই বড় ঘটনাটার পিছনেও কিন্তু এই গ্রুপগুলি ছিল। সেটা হচ্ছে বিডিআর ঘটনা। হ্যাঁ, এই গ্রুপগুলি ছিল। তো তারা মরিয়া ছিল যে যে কোনো মূল্যে হচ্ছে সরকারের বিভিন্ন অংশকে দুর্বল করে দিয়ে ওই পৃষ্ঠপোষকতা যেন জারি থাকে। হ্যাঁ, কিন্তু প্রকৃতপক্ষে যেটা করেছে 2012-র মধ্যে আসলে নির্মূল করে দেওয়া হয়েছিল, এবং তাহলে সেই আমার নির্মূল যেটা মনে হচ্ছে যে যদি এই উলফা নাগা বিচ্ছিন্নতাবাদীরা যে বাংলাদেশে এক রকমের অবাধে ওই যে যেটাকে ভারত বলে যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা ভারতের বিরুদ্ধে, এটাই তো সবচেয়ে বড় অভিযোগ তাদের 2001-এর বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে ছিল। তারপর 10 ট্রাক ধরা পড়লো তারেক রহমানের বিষয়ে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে, যে ভারতের রিজার্ভেশন, ভারতের এক রকমের আতঙ্ক এবং আশঙ্কা, সেটাও হচ্ছে সেই মানে ঘটনার প্রেক্ষিতেই। তাহলে এখন যখন আবার উলফা নাগাদের ওই বিচ্ছিন্নতাবাদীদেরকে প্রশিক্ষণ দেওয়া সেনা কর্মকর্তারা বিজয়ী হয়েছে সেনাবাহিনীর ভেতরে, আর বাইরে সেই সরকারকে ফেলে দেওয়া হয়েছে যে সরকার উলফা নাগা বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশের মাটি থেকে বিদায় করেছিল, যার কথায় শেখ হাসিনা বলতেন না যে আমি ভারতকে যা দিয়েছি তার কেউ দিতে পারবে না, মানে সেই প্রেক্ষিতেই তো তিনি বলেছিলেন। তো তাহলে হ্যাঁ, মানে ভারতের নিরাপত্তা স্বার্থ বিষয়টিকে কেন্দ্র করে উনি কথাটা বলেছেন। হ্যাঁ, তাহলে এখন তো মানে নিশ্চিতভাবে নিশ্চয়ই বাংলাদেশের ভূমিতে আবারও উলফা নাগা বিচ্ছিন্নতাবাদীরা কিংবা এই যে রোহিঙ্গার যে গোষ্ঠীগুলো আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে, এই সশস্ত্র গোষ্ঠীগুলো এরা সকলেই সক্রিয় হয়ে উঠেছে। এইটা সক্রিয় তো হয়েছে। দ্বিতীয়ত হলো যে গত 2024-এর জুলাই মাসে এই গোষ্ঠীগুলোর কাউকে কাউকে বাংলাদেশে প্রবেশে আর্মিরই একটা অংশ সহযোগিতা করেছে। 2024-এর কথা বলছি। হ্যাঁ, তখনই সহযোগিতা করেছে। আচ্ছা, এবং তারা এই সরকার বিরোধী যে একটা কোটা আন্দোলন, নিরীহ কোটা আন্দোলন, এটা যখন সশস্ত্র রূপ নিল, এই সশস্ত্র রূপ নেওয়াতে তাদের ভূমিকা আছে। আচ্ছা, এখন এই যে সশস্ত্র রূপ নিল, তখন থেকে কিন্তু বিষয়টা সরকারের বিরুদ্ধে থাকে নাই, তাই না? তখন থেকে কিন্তু এটা রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেল, জনগণের বিরুদ্ধে। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা যদি দেখি তাহলে রাষ্ট্রটাকেও দখল করলো, এবং হচ্ছে সেই রাষ্ট্র এখন জাতির বিরুদ্ধে যুদ্ধ করছে। পুরো ন্যাশনাল মানে স্টেট হচ্ছে ন্যাশনাল এগেইনস্টে যুদ্ধ করছে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আচ্ছা, কিন্তু ওই সময়টা যেটা হলো, আমি বলছি যে দুটো পার্থক্য আছে। একটা হচ্ছে আমি সরকার বিরোধী যে কোনো আন্দোলন হতেই পারে, হ্যাঁ, সরকারের নানান সমালোচনা থাকতে পারে, সরকারের নানান দোষ ত্রুটি থাকতে পারে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র কেড়ে নেওয়ার অভিযোগ ছিল, হ্যাঁ, নির্বাচনহীনতার অভিযোগ ছিল, এগুলো অনেকই সত্য। কিন্তু সেই সরকারের বিরুদ্ধে সমালোচনা থাকতে পারে, আন্দোলন হতে পারে, রাজনৈতিক আন্দোলন হতে পারে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা হতে পারে, এমনকি ক্ষোভ বিক্ষোভের মধ্য দিয়ে হতে পারে, কিন্তু সেটা কি সশস্ত্র হতে পারে? যখনই এটা সশস্ত্র রূপ নেয়, সেই সশস্ত্র রূপ নিলে কিন্তু হচ্ছে স্টেটের অর্গানগুলোর বিরুদ্ধে চলে যায়। হ্যাঁ, তো সেইখানে আমি খুব স্পষ্ট করেই বলছি, সেটা হচ্ছে পুলিশের হাতে তো ভাই এইসব গান ছিল না, পুলিশের হাতে তো স্নাইপারও ছিল না, 7.62 ছিল না, মারণাস্ত্র ছিল। তাহলে এই পুলিশকে একটা ন্যারেশন দাঁড় করিয়ে দেওয়া হলো যে পুলিশ হচ্ছে, পুলিশকে দিয়ে আওয়ামী লীগের শেখ হাসিনা সরকার গণহত্যা করেছে। এই ন্যারেশনটা কিন্তু তৈরি করা হয়েছে।
কিভাবে তৈরি করা হলো? এই যে সশস্ত্র গ্রুপ, তাদের ব্যাপারে কি কোনো তদন্ত হলো এরপরে 5ই আগস্টের পরে? হলো তো না। কারা ছিল এই সশস্ত্র গ্রুপ? এই যে দাবি করা হলো, সজীব ভুঁইয়া দাবি করলো যে তাদের সশস্ত্র প্রস্তুতি ছিল, আর সজীব ভুঁইয়াকে ডেকে নিয়ে এসে কি কেউ ইন্টারপ্রেট করলো যে হ্যাঁ তোমরা সেই অস্ত্র কোথায় পেয়েছিলে বা কোথায় ট্রেনিং নিয়েছিলে, বা তোমাদের সঙ্গে কোন সশস্ত্র গ্রুপ ছিল? কারণ তদন্ত কি করে হবে এনায়েত ভাই? একেবারে তো সুস্পষ্ট ভাবে 5ই আগস্টের পর থেকে তো সেনা নেতৃত্বেই দেশ চলছে। সেনাবাহিনী তো এখনো ব্যারাকেও ফেরে নাই, এবং মানে সেনাবাহিনীর ভেতরে একটা কু হয়েছে বটে, সেনা নেতৃত্বের একটা অংশকে জেলে পোড়া হয়েছে, একটা অংশকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে, নানা রকম মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে বটে, কিন্তু ওয়াকারুজ্জামান সহ সেনা নেতৃত্বের আরেকটা অংশ তো আছেন টিকে। তার মানে তারা তো এই তদন্ত করবেন না, এই প্রশ্নের উত্তরও খুঁজছেন না, কারণ তারা নিশ্চয়ই জানেন কারা স্নাইপার বাহিনীর সদস্য হিসেবে সে সময় কাজ করেছেন, আর্টিলারি ডিভিশনের কারা 7.62 সরবরাহ করেছে, এবং কোন ষড়যন্ত্রের ভিত্তিতে বিদেশি যোদ্ধারা বাংলাদেশে ঢুকেছিলেন। মানে আপনি তো নামও দিয়ে দিয়েছেন কয়েকজন মার্কিন সিকিউরিটি এজেন্টেরও। তো তাহলে এই ষড়যন্ত্রের পুরোটা জানতেন, পুরো মালাটা গাঁথতে পারবেন এমন নেতারা তো এখনো সেনাবাহিনীর মাথায় বসে আছেন। এইটা না, আমি আরেকটু পিছনে যেতে চাই। হ্যাঁ, আরেকটু পিছনে। সেটা হচ্ছে আমাদের এখানে 1975 সালে 15ই আগস্টের মতো ঘটনা ঘটেছে। ঘটেছে তো? আচ্ছা, সেটা কি হয়েছে? যে যারা জাতীয় মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, আমাদের রাজনৈতিক নেতৃত্ব, 3 মাসের মধ্যে তাদের সবাইকে খুন করা হয়েছে। কারা করেছে? আর্মির একটা মার্সেনারি গ্রুপ। কিন্তু যদি আমরা ধরেও নেই যে শীর্ষ কর্মকর্তারা জড়িত ছিলেন না, এটা তো বাইরের কোনো মানুষ এসে মারেনি, তাই না? তো এই যে তখন থেকে যে সেনা নিয়ন্ত্রণে চলে গেল রাষ্ট্র এরপর থেকে কিন্তু আর সেনা নিয়ন্ত্রণ, এই 50 বছরে সেনা নিয়ন্ত্রণ থেকে বের হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন সেনাবাহিনীতে অনেকগুলি ঘটনা ঘটেছে। যেমন 1981 পর্যন্ত, মানে আমাদের সেনাবাহিনীটা তো প্রতিষ্ঠা হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু সেনাবাহিনীটা প্রতিষ্ঠিত হচ্ছে, এবং সেটার নেতৃত্বে মুক্তিযোদ্ধারাই ছিলেন। কিন্তু 1981 সালের মধ্যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তাদের প্রায় সবাইকেই কিন্তু মেরে ফেলা গেছে, প্রায় সবাইকে। আচ্ছা, এখন এইটার ফলে কি হলো? ওখানে রিপ্যাট্রিয়ট গ্রুপ ছিল। রিপ্যাট্রিয়ট গ্রুপ মানে পাকিস্তান থেকে ফিরে আসা, যুদ্ধ না করা যে গ্রুপটা, তাদের একটা গ্রুপ ছিল। তো এইটা তো আস্তে আস্তে 1990 পর্যন্ত এই দ্বন্দ্বগুলো ছিল। হ্যাঁ, এই দ্বন্দ্বগুলোর পরে কি হলো? এই দ্বন্দ্বগুলোর পরে একটা পর্যায়ে এলো, যে পর্যায়ে হচ্ছে বাংলাদেশে কমিশন প্রাপ্ত, বাংলাদেশ হওয়ার পরে কমিশন প্রাপ্তরা সিনিয়র হতে শুরু করলে। তা আমরা যদি আরেকটু তাকাই, দেখা যাবে যে নেতৃত্বের বদলের, সামরিক নেতৃত্বের বদলের সঙ্গে সঙ্গে মাঝে মাঝেই মানে রাষ্ট্রের দখলদারিত্ব এক একটা রাজনৈতিক পক্ষের হাতে গেছে। কিরকম? মোহাম্মদ নাসিম থেকে হাসান মাসুদ চৌধুরী পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে তখন কিন্তু এই যে আমরা যেটাকে বলি যে প্রো লিবারেশন ফোর্স, হ্যাঁ, তাদের এক ধরনের আধিপত্য সামরিক নেতৃত্বে ছিল, যেটার ফলে 2007 সালে যখন কপ করে আর্মি, তো 2007 সালে আর্মি কপ হওয়ার পরে এই সামরিক নেতৃত্ব কিন্তু এই বিচ্ছিন্নতাবাদীরা যেন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেই চেষ্টা করেছে।
আমরা যদি 2007 এবং 2008 খেয়াল করি, মানে 11-11 সেইটার এই অভ্যুত্থানের কথা বলছেন? হুম মানে আপনি কি বলো? 11-11 অভ্যুত্থানের কথা বলছেন, সেই সেনা হ্যাঁ অভ্যুত্থানের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ। তো সেই সময় যে আরবি কপ হলো, এরপরে 2 বছরের মধ্যে কিন্তু তখন আমরা খেয়াল করলাম যে এই বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা অনেকটাই কমে গিয়েছিল, কারণ তারা এই সহযোগিতা পাচ্ছিল না। হুম তো সেইটার পরে এখন আমি যদি একটু ইন্টারাপ্ট করি, মানে এই পরিস্থিতিটা এখন এই নবনির্বাচিত তারেক রহমান সরকার সামাল দিতে পারবেন কিনা? মানে উলফা, নাগা, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীরা আবারও বাংলাদেশের দোর্দণ্ড প্রতাপে বাংলাদেশের ভূমি ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে, এটা সামাল দিতে হলে তো আবার সেই 2001-এর বিএনপি জামাত জোট সরকারের সময়ের যে মানে রাজনৈতিক ভূরাজনৈতিক সমীকরণ, সেখানে ফিরে যেতে হয় তারেক রহমানকে। না, ও একদম ওই জায়গায় তো আর ফিরে যাবে না, কিন্তু একটা বিষয় আছে যে এরপরে তো অনেকগুলি বড় ঘটনা আছে, এবং ওই জন্যই বলছিলাম যে আমার পরবর্তী পর্বগুলোতে আরো অনেকগুলি বিষয় আছে যে ইস্যুগুলো আমি সামনে আনবো। তো সেখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হচ্ছে আমেরিকানদের যে বৈশ্বিক প্রতিরক্ষা নীতি, বৈশ্বিক সামরিক নীতি, বৈশ্বিক নিরাপত্তা নীতি, সেইটার সঙ্গে ভারতের একটা এই মুহূর্তে অ্যালাইনমেন্ট আছে। মানে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় যে নিরাপত্তা জোন, হ্যাঁ, এই মুহূর্তে একটা অ্যালাইনমেন্ট আছে। তো এই মুহূর্তে যে অ্যালাইনমেন্ট আছে, সেই জায়গায় এই টেররিস্ট গ্রুপগুলো, এই বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোরও রোল আছে। সেই রোলগুলো কে কিভাবে ব্যবহার করছে, সেইটা আমার সামনের পর্বগুলিতে আমি আনবো, যেটুকু তথ্য আমার কাছে আছে। দ্বিতীয়ত হলো যে এখানে আমাদের সামরিক বাহিনীর একটা বড় ব্যাপার ঘটে গেছে যে আমরা বারবারই খেয়াল করি যে তারা যখনই পরোক্ষ হোক আর প্রত্যক্ষ হোক রাষ্ট্র দখল করে, তখন কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যে রাজনৈতিক গৌরবময় ইতিহাস, গৌরবময় আমাদের যে সংগ্রাম, হ্যাঁ, এই ইতিহাসটা সবসময় চ্যালেঞ্জের মুখে পড়ে। আবার পড়েছে তো গত 2 বছর। হ্যাঁ, আচ্ছা, এবং কোনো না কোনো ভাবে যুদ্ধ অপরাধী জামাত ইসলামী এক ধরনের পৃষ্ঠপোষকতা পায়, কোনো না কোনো ভাবে। আচ্ছা, আমি কিন্তু বলছি না যে যতবার তারা রাষ্ট্র দখল করেছে বা যতবার পরোক্ষ বা প্রত্যক্ষভাবে করেছে সবসময় এটা ঘটেছে, সবসময় এটা ঘটেনি, কিন্তু মোটামুটি হ্যাঁ, আমরা যদি জিয়াউর রহমান এবং এর সাথে সরাসরি হস্তক্ষেপ দেখি, সরাসরি রাষ্ট্র দখল দেখি, তাহলে দেখা যাবে ওই সময় জামাত ইসলামী পৃষ্ঠপোষকতা পেয়েছে। না, 1-11তেও তো 2 নেত্রীকে সরাতে হবে, জামায়াতে ইসলামীকে তো সরাতে হয়নি মঈন ফখরুদ্দিন সরকারকে, মানে সে তো তাদের লক্ষ্য ছিল না। হ্যাঁ, তো 1-11 সময়ে আসলে কি ঘটতে চলেছিল, এবং তখন যারা রাষ্ট্র দখল করলো তারা আলটিমেটলি তো আনসাকসেসফুল হয়েছে। এখন সেইটার এক্সটেনশন কিনা এই 5ই আগস্ট, সেইটা আমাদেরকে গিয়ে দেখতে হবে। তো গিয়ে দেখতে হলে হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের সামরিক বাহিনীর অবস্থান। তো ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের সামরিক বাহিনীর অবস্থানটা কি? আমরা বরাবর দেখি যে জাতিসংঘের একটা চিঠি নাকি এসছে, হ্যাঁ, যে কারণে সে রাষ্ট্র দখল করবে। হ্যাঁ, আচ্ছা, বা জাতিসংঘের অমুক চিঠি এসছে, সুতরাং সে এটা আর করতে পারবে না। তার মানে কি সে বাংলাদেশের রাষ্ট্রের অধীনে নাকি সে জাতিসংঘের অধীনে? হ্যাঁ, তো আর এই গত 15, 16, 17 বছরে হয়তো আর্মিকে একটা ডেভেলপমেন্ট আর্মি হিসেবে গঠন করার চেষ্টা হচ্ছিল, বিভিন্ন মেগা প্রজেক্টস, বিভিন্ন সরকারি প্রকল্পে তাদের
কে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে যদি আমরা তাকাই, তাদের 51টা বাণিজ্যিক প্রতিষ্ঠান, 51টা, ঠিক আছে, এবং they are the big business entity in বাংলাদেশ। এমন কোনো ব্যবসা নেই যেটা তাদের হাতে নেই। মানে এটাই তো পাকিস্তান তুরস্ক মডেল। তো পাকিস্তান তুরস্কে যেমন কখনো সেনা নেতৃত্ব, সেনা শাসনের শেষ হয় না, মানে এস্টাবলিশমেন্ট, মানে সেনাবাহিনী চালিয়ে যায়, বাংলাদেশেরও গতি সেদিকেই যাচ্ছে। এখন কি তারেক রহমান সরকার নিয়ন্ত্রণে নাকি সেনা নিয়ন্ত্রণে? আপনার সাংবাদিকতা বিশ্লেষণ কি বলে? কার, মানে আমরা নির্বাচিত সরকারের আমরা যতক্ষণ না দেখবো যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেছে, ততক্ষণ পর্যন্ত আমরা কি কোনো পরিবর্তন দেখছি? 1 নাম্বার, সেনাবাহিনী এখনো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের নিয়ন্ত্রণ আছে 1 নম্বর। এখন রাজনৈতিক নিয়ন্ত্রণ তারা পরোক্ষভাবে করছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে রাজনৈতিক সরকার গঠিত হওয়ার পরে সেনাবাহিনীর ভিতরে আরেকটা পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনটা কি? আমাদের মিস্টার খলিলুর রহমান, যিনি ইন্টারিম সরকারের সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছিলেন, তার যে অনুগত 2 জন সেনা অফিসার, তারা কিন্তু আর সেনাবাহিনীতে নেই, তাদেরকে ফরেন অফিসে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন আমরা বিস্ময়কর ভাবে কি দেখলাম, যে ওই সরকারে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিল, সে হয়ে গেল এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আমরা বিস্ময়কর ভাবে দেখলাম যে ওই সরকারের যে অ্যাটর্নি জেনারেল ছিল, সেই সরকারের আইনমন্ত্রী। হ্যাঁ, তারপরে নাসিমুল গনি, যিনি হোম সেক্রেটারি ছিলেন, যার বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ আছে, চূড়ান্ত ভয়াবহ অভিযোগ আছে যে তার সঙ্গে হিজবুত তাহরীরের একটা গভীর যোগাযোগ আছে। সে এখন তো আরো শীর্ষ পদে বসে আছে, সে হলো সরকারের ক্যাবিনেট সেক্রেটারি। তো যদি ব্যাপারগুলো এরকম ঘটে, তখন তো একটু সন্দেহ করতেই হয় যে নিয়ন্ত্রণটা বোধহয় অন্য জায়গায়। অসংখ্য ধন্যবাদ। তল্পি বাহক হয়ে এই দেশটাকে শেষ করে দিয়েছে, তার বিনাশ এবং তার সর্বোচ্চ শাস্তি অবশ্যই প্রগতিশীলদের হাতেই হবে, বাংলাদেশ পন্থীদের হাতেই হবে, ৭১ পন্থীদের হাতেই হবে। এদেশে শিক্ষা, শান্তি, প্রগতির প্রকৃত বার্তাকে যারা ধারণ করে, বহন করে, তাদের হাতেই ওর বিচার হবে। সেদিন কিন্তু খুব বেশি দূরে না। সুতরাং আজকে আমি বিএনপির প্রতি খুব সম্মান রেখেই বলতে চাই, শ্রদ্ধা রেখেই বলতে চাই, প্রবলভাবে গণতান্ত্রিক বিশ্বাস রেখেই বলতে চাই, দেখেন আপনারা ইউনূসের ওই মেটিকুলাস ডিজাইনের প্রেসক্রিপশনে তাদের পা দিবেন না। পা কিন্তু ইতিমধ্যেই গলিয়ে দিয়েছেন ওই জুতোর মাঝে, ইউনূসের জুতোর মাঝে কিন্তু আপনারা পা গলিয়ে দিয়েছেন। ওই জুতো কিন্তু গরম শীষের জুতো, বললাম না গরম সীসা করলে পুড়ে যায়, সেই গরম সীসার জুতো আপনারা কিন্তু পায়ে গলিয়ে ফেলেছেন ইতিমধ্যে। আর ঢুকবেন না, এখনো সময় আছে, বেরিয়ে আসুন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করুন, গণতান্ত্রিক পন্থা নিশ্চিত করুন। আমরা এখনো টকশোতে বলতে চাচ্ছি না, আমরা এখনো পাবলিকলি বলতে চাচ্ছি না যে আপনারা কি ধরনের মামু ভাগ্নের নির্বাচন করে এবারের এই অবৈধ নির্বাচনটিকে বৈধতা দেওয়ার অপচেষ্টা করেছেন। আমরা কিন্তু বলতে যাচ্ছি না আপনারা কিভাবে ইলেকশনের আগে সারা দেশে আওয়ামী লীগের লোকজনের বাড়ি বাড়ি গিয়ে মা গো, বাবা গো, ভাই গো, তোমার হাতে ধরি গো, পায়ে ধরি গো বলে ভোট ভিক্ষা করেছেন এবং বলেছেন আমরা ভাই ভাই, আমরা একসাথে থাকবো, মিলেমিশে থাকবো। আমরা বিভিন্ন জায়গায় বিএনপি নেতাদের বক্তব্যে শুনেছি, আরে আওয়ামী লীগ তো আমাদের ভাই, মনে করেন ধানের শীষী নৌকা, এইটা মনে করে ভোট দেন। শুনছি না আমরা? দর্শক কিন্তু অবশ্যই আমরা শুনছি। আমার এখন দুঃখিত, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। শেখ হাসিনা এই দেশকে ডিজিটাল বাংলাদেশ করেছেন, স্মার্ট বাংলাদেশে রূপান্তরের প্রায় সন্নিকটে ছিলেন। সুতরাং এই বাংলাদেশে এখন আর কোনো কিছু লুকিয়ে দাবিয়ে চাপিয়ে রাখার সুযোগ নেই, সত্য বের হয়ে আসবে। আজকে বিএনপি কতটা অসহায় অবস্থায় পড়ে আছে,
যে তাদের দল করা একজন মানুষ রুমিন ফারহানা, আমি ওনার বাচন ভঙ্গি নিয়ে প্রশ্ন থাকতে পারে, ওনার কথার ধরন নিয়ে প্রশ্ন থাকতে পারে, আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিয়ে ওনার কটাক্ষের ধরন নিয়ে আমাদের প্রশ্ন থাকতে পারে, কিন্তু এটি অস্বীকার করার সুযোগ নেই। এই গণতান্ত্রিক রাষ্ট্রে সমালোচনা করার অধিকার সুযোগ সবার রয়েছে, এবং তিনি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার যে দীর্ঘ 16 বছরের ঐতিহাসিক সময়, এই দীর্ঘ সময় ধরে উনি ইন্টেনশনালি কিন্তু অকথ্য ভাষায়, আমার বাড়ি বরিশাল, তৌফিক মারুফ হয়তো আপনি জেনে থাকবেন, বরিশালের ভাষায় বলে অকথ্য কুকথ্য ভাষা, অকথ্য কুকথ্য ভাষায় তিনি আজে বাজে ভাবে সমালোচনা করে গিয়েছেন। কই কোনোদিন বলতে পারবে যে তার শারীরিক অবয়ব নিয়ে, তার শাড়ি পরার ধরন নিয়ে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামীপন্থী কোনো মানুষ কখনো কোনো কথা বলার চিন্তাও করেছে কিংবা কোনো প্রকার কুনজর দিয়ে, খারাপ চোখ দিয়ে তাকে বাজেভাবে তাকিয়েছে? আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি যাদের নিয়ে এই মামু ভাগিনার সংসদ সাজিয়েছেন, সেই জামাতের একজন এমপি তথাকথিত বক্তা আমির হামজা সাহেব, ছি, লজ্জা, ধিক্কার, ঘৃণা, তিনি একটি বক্তব্যের মঞ্চে বসে বললেন যে তার নাকি দেখে কি যাই হোক সেগুলো ভাষা আসলে না বলাটাই আমরা বেটার মনে করি। যেই ভাষায় তিনি রুমিন ফারহানা আপা এবং আরো দুজন লেডি পার্লামেন্টারিয়ান, whatever it is, valid or invalid, that's a different matter, but তারা এখন পার্লামেন্টে, তাদেরকে নিয়ে তাদের শারীরিক বিভিন্ন, this is very vulgar, এটা খুবই জঘন্য ভাষায় যেভাবে উনি কথা বলেছেন। এরপরও ওই লোক সংসদে আসেন, সংসদে দাঁড়িয়ে কথা বলেন, তো আসলে বিএনপির পার্লামেন্টারিয়ানরা, বিএনপির লোকজনের হাতে চুরি করে বসে থাকা উচিত। ধন্যবাদ ইনান, আমি এইখানটা একটু থামাতেই চাই। প্রথমত যে আমার টাইটেলের যে টাইটেলের যে বিষয়টি, আপনার যে বক্তব্য, আপনার যে আবেগ, আপনার যে ক্ষোভ, এবং এই সরকার, ইউনূস সরকার যে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, এটি নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের যেই ক্ষোভ, যেই হতাশা, যেই আবেগ, সবকিছুই কিন্তু এই নিষিদ্ধ শব্দটিকে ইনভার্টেড কমা যেহেতু দেওয়া, এটির মধ্যে নিহিত আছে। সুতরাং এই শব্দটিকে মোটেই নেতিবাচক ভাবে দেখার কিছু নেই, কারণ ইনভার্টেড কমা দিয়েই কিন্তু আপনার যে বোধ, আপনার যে ক্ষোভ, আপনার যে ধিক্কার জানানো, সেটি এটার মধ্যে আছে। ফলে এই নিষিদ্ধ শব্দটি এই সরকার যে অবৈধভাবে, ইউনূসের সরকার অবৈধভাবে করেছে, এই সরকার যে সেটিকে আবার বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মধ্য দিয়ে, রাখার মধ্য দিয়ে বৈধতা দিয়েছে, সব কিছুরই কিন্তু প্রশ্নবিদ্ধ এই নিষিদ্ধ শব্দটি ইনভার্টেড কমা দিয়ে বোঝানো হয়েছে। ফলে এটিকে ইতিবাচক ভাবেই নেওয়ার জন্য আমি বলছি। পাশাপাশি আমি আপনার ক্ষোভকে পাশে রেখে মূল আমার যে ইস্যুটিতে যাওয়ার আগে আমি শুরুটা একটু করছিলাম যে আপনার কাছ থেকে একটু শোনার জন্য, যে আপনি যে রাজনীতিতে এসে খুবই মেধাবী ছাত্র আমি জানি, রাজনীতিতে এসেছেন দেশের জন্য, মুক্তিযুদ্ধের জন্য, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি বিশ্বাস রেখে, কিন্তু এই যে নির্বাসনে এই প্রায় 2টা বছর কিভাবে কাটছে, খুব ছোট করে যদি একটু শোনাতেই চাই আমার দর্শকদের অন্তত পক্ষে। জি, ধন্যবাদ ভাই। আপনি যে বিষয়টি বলেছেন, এই বিষয়টি একটু যদি ব্যাকগ্রাউন্ডে দিয়ে বলতে চাই, তাহলে আসলে আমার ছাত্র রাজনীতির হাতে খড়ি একেবারে স্কুল জীবন থেকে, ক্লাস 8 থেকে। তো সেখান থেকে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হওয়া এবং জাতির পিতার স্মৃতি বিজড়িত আইন বিভাগে ভর্তি হওয়া, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি একেবারে ফার্স্ট ইয়ার ফার্স্ট ডে থেকে কন্টিনিউ করেছি, এবং সেখানে ধাপে 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 আস্তে আস্তে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্নেহভাজন হয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্ব আমি গ্রহণ করি।
সেখান থেকে দাঁড়িয়ে একটি মেটিকুলাস ডিজাইনের একটি সুচিন্তিত ঘৃণিত ন্যাক্কারজনক পরিকল্পনার অংশ হিসাবে যখন দেশ ধ্বংসের এই খেলা পরিচালিত হয়, তখন আসলে অন্যান্যদের মতো আমাকেও পরিস্থিতির ভয়াবহতায় আত্মগোপনে চলে যেতে হয়। তো সেই সময় থেকে এখন পর্যন্ত যেহেতু রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা, রাষ্ট্রের ন্যায় বিচারের কি অবস্থা, রাষ্ট্রের আইন কানুনের কি অবস্থা, রাষ্ট্রের শাসন ব্যবস্থার কি অবস্থা, রাষ্ট্রের কোর্ট কাছারির কি অবস্থা, রাষ্ট্রের আদালত প্রাঙ্গণগুলোর কি অবস্থা, আমরা কিন্তু সবাই জানি, অবগত। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসলে এখন পর্যন্ত আত্মগোপনে থেকে আমাদের তৃণমূলের অসীম সাহসী ভাইদের সাথে যুক্ত থেকে সংগঠন পরিচালনার কাজ করে যাচ্ছি। তো এটির বা এই অভিজ্ঞতাটি যে আমার কাছে খুব নতুন এটিও বলা যাবে না, আবার নতুন না এটিও বলা যাবে না, কারণ আমার জীবনে আমার ব্যক্তি আমার জীবনে এটি প্রথম। কিন্তু আমি এই গল্প আসলে আমার পরিবার থেকে একেবারে ছোট থেকেই শুনে আসছি। ৭১-এর গল্প, ৭৫ পরবর্তী সময়ের গল্প। ৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই 15 আগস্টের নিকষ কালো আধার রাতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সপরিবারে হত্যার প্রেক্ষাপটে তখনও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অকথ্য, অসহ্য, অমানবিক, অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছিল। বিশেষ করে যারা তখন ওই খুনি মোস্তাক সরকারের সাথে ব্যালেন্স করেনি, তারা এবং তাদের যে ফলোয়ার গ্রুপ ছিলেন, তাদের উপরে ব্যাপক নির্যাতন সারা দেশে নেমে এসেছিল। এটি আমি তো এটি দেখিনি, এটি আমি শুনেছি এবং বিভিন্ন মাধ্যমে পড়েছি। অবশ্যই, কারণ আমরা যতটুকু জানি, আপনি বললেন আপনার বাবা, আমরা এটিকে জানি যে আপনার বাবা ছাত্রলীগের রাজনীতি করতেন। তখন তিনি বরিশাল অঞ্চলে খুবই একজন সাহসী ছাত্রলীগের সাহসী নেতা ছিলেন। তো সেই ধারাবাহিকতায় আপনি ওই দায়িত্বে এসছেন। তো এখন যদি এই যে আপনি নির্বাসিত জীবনে থেকেও আমি আগেই বলেছি খুবই মেধাবী ছাত্র, তো স্বাভাবিকভাবেই এর সঙ্গে মাঠের তৃণমূলের যে নেতা কর্মীরা, হাজার হাজার লাখ লাখ যে নেতা কর্মীরা, তাদের সাথে আপনি বললেন যে প্রতিদিন কাজ করছেন। কি কাজ করছেন? ছাত্রলীগ এখন কি করছে? অনেকে তো বলছে যে ছাত্রলীগ আসলে ছাত্রলীগ নাই হয়ে যাচ্ছে, নিষিদ্ধ করেও অনেকে উচ্ছ্বাস করছে যে আর জীবনে ফিরবে না। আসলে কি ছাত্রলীগ কি করছে? এটা কিভাবে বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। তৃণমূলের সাথে কমিউনিকেশনের যে বিষয়টি কিংবা তৃণমূলকে উজ্জীবিত করার যে বিষয়টি, এটির সকল কৃতিত্ব আসলে একজন মানুষের। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার মধ্যমণি, তিনি আমাদের সবার নয়নমণি, তিনি বাংলাদেশের মানুষের শেষ ঠিকানা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। আপনারা জানেন 5ই আগস্ট যখন তাকে এক প্রকার না জানিয়ে তার জীবন রক্ষার্থে আমাদের বন্ধু প্রতিবেশী রাষ্ট্রে নিয়ে আসা হয়, ঠিক অবতরণের পর যখনই তিনি সামান্য অবসর পেয়েছেন, ঠিক সেই সময় সেই দিন থেকে তিনি কিন্তু নেতাকর্মীদের সাথে ওভার ফোন যোগাযোগ শুরু করেছেন। এন্ড স্টিল নাও আমি জানি না আসলে এগুলো গড গিফটেড বিষয় ভাই, এগুলো একেবারে গড গিফটেড বিষয়, এছাড়া সম্ভব না। এট সাচ এ এজ উনি ওনার যেই কমিউনিকেশন স্কিল, যেই সহ্য শক্তি, যেই পরিশ্রমের সক্ষমতা, এটি আসলে স্বাভাবিকভাবে সম্ভব না। এটি স্রষ্টা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত বিশেষ রহমত, কৃপা না থাকলে এটি সম্ভব নয়। তো উনি কিন্তু এখনো সারা দেশে সেই তৃণমূলের নেটওয়ার্কটি কন্টিনিউ করে যাচ্ছে। আমরা শুধু ওনার সাপ্লিমেন্ট হিসেবে যতটুকু কাজ করা সম্ভব, আসলে ওনার কোনো সাপ্লিমেন্টও লাগে না, শি ইজ এনাফ ফর হারসেলফ। উনি বরং আমাদের মতো এই লোকগুলোকে ছায়া দিয়ে রাখেন। তো শেখ হাসিনা আর তৃণমূলের মাঝে কিন্তু আসলে কেউ নাই, এইটা বাস্তবতা। এই বাস্তবতা আমরা যারা বিভিন্ন নেতৃত্বে রয়েছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নেতা, আমাদেরকে ফিল করতে হবে যে আমি হাতি মারছি, আমি ঘোড়া মারছি, আমি বাঘ মারছি, আমি ভাল্লুক মারছি, আমি সিংহ মারছি, এই চাপাবাজি করে কোনো লাভ নেই। যা হয়েছে এই 2024 সালের 5 আগস্ট থেকে এই অবধি, এই আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষায়, ছাত্রলীগের অস্তিত্ব রক্ষায়, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির অস্তিত্ব রক্ষায়, তার সকল কিছু
ক্রেডিট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তার তৃণমূলের লক্ষ কোটি কর্মী। তো বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে আপনি যেটি বললেন, অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন যে আর হবে না, আর হবে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন, একটা জায়গা দিয়ে মুরগি ধৈরাই না, মুরগির খোপে রাইখা যদি সেই মুরগিটারে নিজেই ধৈর্য বলেন ইউরেকা ইউরেকা পাইছি পাইছি, খোপের মধ্যে মুরগি পাইছি, তাইলে তো হইল না। আরে ভাই, ফিল্ড ওপেন করেন না, আসেন না, খেলি। এত কিছু পারেন, এই সংসদের মধ্যেও দেখি এই কোতাকুতি হোংরানি ষাঁড়গরুদের মতো, এগুলো না কইরা আসেন, ফিল্ড ওপেন করেন, ফেস টু ফেস হোক না, অসুবিধা কি? তো যারা এই উচ্ছ্বাস করেন তারা আসলে বোকার স্বর্গে বাস করেন। এই উচ্ছ্বাস বিগত দিনেও হয়েছে। 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে ছাত্রলীগের ইতিহাসে কখনোই ছাত্রলীগ পুষ্প শোভিত রাজপথ পাড়ি দিয়ে এই অবধি আসেনি। এই সুদীর্ঘ পথ চলায় সবসময় কণ্টকাকীর্ণতার মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রসর হয়েছে, এখনো সেটি অব্যাহত রয়েছে। আমরা দর্শকবিন্দু সবাই জানেন যে বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ লক্ষ ছেলে মেয়েকে আজকে 20 মাস অতিক্রান্ত হয়ে গেছে, ক্লাস করতে দেওয়া হচ্ছে না, পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। আমাদের একেবারে লিস্টে 15,000-এর অধিক নেতাকর্মীকে বিভিন্নভাবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজেস, প্রাইভেট ইউনিভার্সিটিজ, ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে যে আমাদের কলেজগুলো, এছাড়া অন্যান্য যে গভর্নমেন্ট রিনাউন কলেজগুলো, বিভিন্ন প্রাইভেট কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, এমনকি ভোকেশনাল ইনস্টিটিউট, ওপেন ইউনিভার্সিটির অধীনে যে শাখাগুলো রয়েছে, সেখানেও আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির শিক্ষার্থীদেরকে হ্যারাস করা হচ্ছে, মব ভায়োলেন্স ক্রিয়েট করা হচ্ছে, তাদেরকে ক্লাস পরীক্ষায় বাধা দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে তাদেরকে অত্যাচার নির্যাতন করে মবের মাধ্যমে তাদেরকে শারীরিকভাবে হেয় প্রতিপন্ন করে, লাঞ্ছিত করে, ব্যাপকভাবে আক্রমণ করে মিথ্যা মামলা সাজিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি আমার ছাত্রলীগের ভাইকে ঘরে না পেয়ে তার মা এবং চাচিকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি আমার ছাত্রলীগের ভাইকে ঘরে না পেয়ে তার মা নামাজের বিছনায়, জায়নামাজে নামাজরত অবস্থায় ছিল, সেই মাকে নামাজের বিছনায় জায়নামাজে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি ছেলে ছাত্রলীগ করার অপরাধে, এরকম তো এই এক্সাম্পলটা তো হাজার হাজার রয়েছে, আমার মনে হয় হাজারের উপর রয়েছে, যে ছেলে ছাত্রলীগ করে বলে ছেলেকে ঘরে না পেয়ে বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে 2টা 3টা 4টা 5টা 7টা 10টা মিথ্যা মামলায় জেলের ভরে রেখেছে। আপন ছোট ভাই, আপন বড় ভাই, উদাহরণ তো অভাব নেই। মাকে অন্তত 100 উদাহরণ রয়েছে এরকম যে ছেলেকে না পেয়ে মাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের নির্যাতনের পর ক্যাম্পাসগুলোতে যেভাবে খুনের রাজনীতি কায়েম করা হলো 5 আগস্টের পর থেকে, আপনারা দেখেছেন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের শামীম মোল্লাকে কিভাবে তার নিজ বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে ওপেন ডে লাইটে, আমরা কিন্তু এগুলো দেখেছি। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অন্তত 5 আগস্ট পরবর্তী সময় থেকে এই অবধি কয়েক হাজার বৃহৎ ক্ষুদ্র প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিল কিংবা অবস্থান কর্মসূচি পালন করেছে। হ্যাঁ, হয়তোবা সেখানে হাজারে হাজারে নেতাকর্মী সংযুক্ত হতে পারেনি, অংশগ্রহণ করতে পারেনি, নানান কারণে বেস্ট কমিউনিকেশনটি করা যায়নি, এই সীমাবদ্ধতা বা দুর্বলতা রয়েছে। পরিবেশ পরিস্থিতির কারণে সেটি আমাদেরকে কৌশল অবলম্বন করতে হয়েছে। এমনও হয়েছে যে গত বছর অক্টোবর মাসে একই দিনে ঢাকা শহরে একই টাইমে 35 স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। কোথাও 20 জন থেকে 200 জন পর্যন্ত নেতাকর্মী সেই বিক্ষোভে অংশগ্রহণ করেছে। কিন্তু তারা এই যে 35টি গ্রুপ, মিনিমাম 20 ম্যাক্সিমাম 200, এরা যদি এক হতে পারত, সেই সুযোগ পেত, সেই গণতান্ত্রিক অধিকার চর্চার ন্যূনতম, আই রিপিট, ন্যূনতম সুযোগটুকু থাকতো,
তাহলে কিন্তু আজকের প্রেক্ষাপটটি ভিন্ন হয়ে যেত। ওরা আসলে এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমাদের আমি মনে করি এই জায়গাটা আমাদের একটা ভুল রয়েছে। আমাদের অনেকে অনেক ভুল নিয়ে আলোচনা করি, আমাদের এই জায়গাটা একটা ভুল রয়েছে, এটা আমাদের স্বীকার করতে হবে। ওদের মেটিকুলাস যে ডিজাইন, তার ধাপগুলো কি কি, স্টেজ গুলো কি কি, স্টেপস গুলো কি কি, পেজ বাই পেজ এজেন্ডা গুলো কি কি, এগুলো কি আমরা এখনো আইডেন্টিফাই করতে পেরেছি কিনা, এটি আমাদের একটি ভাবার বিষয়। যদি না পেরে থাকি তাহলে এটি আমাদের একটি ভুল বা ব্যর্থতা আমি বলবো, আমার নিজেরও বলবো। কারণ তারা কতটা সুপরিকল্পিত, যে কি কি উপায়ে অত্যাচার, নির্যাতন, নির্মমতা, ভয়াবহতা, বর্বরতা করলে এত অসীম সাহসী নেতা কর্মীদের একটি ছাত্র সংগঠনকেও মুষ্টিবদ্ধ করে রাখা যাবে। তারা চেষ্টা করেছে, তারা চেষ্টা করছে, তারা চেষ্টা করবে। আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদেরকে কারাগারে নিয়ে যাচ্ছে রাজনৈতিক, বাংলাদেশের না শুধু উপমহাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একজন রাজবন্দীর জন্য, একজন রাজনৈতিক কর্মীর জন্য, ছাত্র সংগঠনের কর্মীর জন্য কারাবরণ করা খুবই স্বাভাবিক বিষয় রাজনৈতিক কারণে। এটি আমাদের ইতিহাসের সাথে যদি আমরা পর্যালোচনা করি তাহলে মিল পাই। কিন্তু এই ধরনের উদাহরণ আজকে এই ভারতীয় উপমহাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস হবে অন্তত 150 বছরের, অন্তত এই 150 বছরের কোথাও সেই ব্রিটিশ রাজ থেকে শুরু করে পাকিস্তানি সামরিক জান্তার রাজ, জেনারেল জিয়ার শাসন, জেনারেল এরশাদের শাসন, কিংবা তৎপরবর্তী সময়ের অপশাসন, দুঃশাসন এবং এই সময়ের শাসন কখনোই এই সময়ের মতো এই যে শোন অ্যারেস্টেড পশ্চা সাজিয়ে বসা, এটি কিন্তু ছিল না। তৌফিক মারুফ ভাই, আপনি অনেক সিনিয়র মানুষ আমার থেকে, দীর্ঘদিন ধরে যতটুকু আমি আপনার সম্পর্কে জানি সাংবাদিকতা আছেন, আপনি এই বিষয়ে নিশ্চয়ই একটু বলবেন যে এই আমার বলার পরে আপনার কাছ থেকেও আমি একটু শুনতে চাই, এই ধরনের প্রেক্ষাপট বা পরিবেশ, এই যে শোন অ্যারেস্টেড পশ্চা সাজিয়ে বসে এক একটি পরিবারকে নিঃস্ব করে দেওয়ার যে পায়, বলে 4টা মামলা আছে আমার নামে দেওয়া হবে, তো 4টে মামলা কাটাই ফেললে তো স্যার আছে, আমরা আছি, এই আছে, কুদ্দুস আছে, অমুক আছে, তমুক আছে, পাশের বাড়ির অমুক আছে, সবাই মিলে মোটামুটি 4টে মামলায় আগে তো 6 লাখ, আপনি 5 লাখ দিলে হয়। এইভাবে পরিবারগুলোকে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এই পরিবারগুলোকে নিঃস্ব করার যে অপচেষ্টা, এটিও কিন্তু মেটিকুলাস ডিজাইনের একটি অংশ। আজকেও ঢাকা জজ কোর্ট থেকে কিংবা হাইকোর্ট থেকে আমার অসংখ্য ছাত্রলীগের, আমি বিশেষ কারণ নাম উল্লেখ করছি না, কারণ নাম উল্লেখ করলে সাথে সাথে দেখবো আগামীকালকে আবার তাদের নামে 2-3টে শোন অ্যারেস্ট চলে গেছে। ছাত্রলীগের সেক্রেটারি নাম বলছে, তাড়াতাড়ি ওর নামে মামলা পাঠা, এই বিপদে কাউকে না ফেলায় আজকেও অন্তত 100-র উপরে আমার নেতা কর্মীদেরকে জামিন হওয়ার পরে শোন অ্যারেস্টের এই ভয়াল ফাঁদে ফেলে আবারও কারাগারের অন্ধকার প্রবেশটা আটকে রাখা হয়েছে। বলতে চাই, এই ইউনূস শাহীর অপশাসন এখনো আপনারা কন্টিনিউ করেন, এই ইউনূস শাহীর যে বিরোধী মত, সমালোচনার ভাষা রুদ্ধ করা যে একেবারে জাইগান্টিক প্রসিডিউর, সেটিকে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পরিণতি এর থেকে ভালো হওয়ার সুযোগ নেই, এতটুকু আমি বলতে পারি, খারাপই হবে। কারণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধুর আদর্শের লোকেরা, শেখ হাসিনার ফলোয়াররা সবসময় উদার মুক্তমনা রাজনীতিতে বিশ্বাস করে। আমরা ব্রড মেন্টালিটি রাজনীতিতে বিশ্বাস করি। ক্ষমা 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 করতে 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 আসছি। ৭১-এর পরে পিতা মুজিব ক্ষমা করেছে, ৯৬-তে বঙ্গবন্ধু কন্যা এসে ৭৫ থেকে ৯৬ পর্যন্ত অত্যাচার, নির্যাতন সব ক্ষমা করেছে। তার পিতাকে যারা চিহ্নিত ভাবে স্বপনোদিত, মানে একেবারে স্বীকারোক্তি আছে যে হত্যাকারী, তাদেরকেও তিনি কোন স্পেশাল ট্রাইব্যুনাল, স্পেশাল কোর্ট, স্পেশাল কোন মেজার্স না নিয়ে একেবারে সাধারণ, মনে হয় যেন ওই শেখ হাসিনা টুঙ্গিপাড়ার অজপাড়াগাঁয়ের একজন মহিলা, তার বাপ মা ভাই বোন সব মাইরে ফেলছে, সে এসে ঢাকা শহরে একটা মামলা করছে যে আমি কিছু বুঝি না, আমি একটা গ্রামের মানুষ, দর্শক একটা মামলা করবো, একটা উকিলদের একটা মামলা করছে। সেই মামলা 1 যুগেরও বেশি সময় পরিচালিত হয়ে তিনি তার পিতা হত্যা, জাতির পিতা হত্যা, বঙ্গমাতাকে হত্যা, তার পরিবারের সকল বীরদের
তার পরিবারের সকল মানুষদের হত্যার যে বিচার প্রক্রিয়া সেটি কিন্তু একেবারে জুডিশিয়াল প্রপার প্রসিডিউর অ্যাকর্ডিং টু দ্য সিপিসি সিআরপিসি পেনাল কোড। এই এভরিথিং একদম নর্মালাইজ। আমি মানে এটা খুবই সিগনিফিক্যান্ট একটি ইস্যু ওয়ার্ল্ড ওয়াইড। আসলে এটা নিয়ে কেন আমরা কখনো কথা বলি না, বা এটি কেন শেখ হাসিনার উদারতার একটি প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা বলতে পারি না, আমি জানি না। এটি কিন্তু আপনি তৌফিক মালিক ভাই, আমি কিংবা এখানে যারা দর্শক আছে, আমাদের পরিবারের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটতো, আমি যদি প্রধানমন্ত্রীর চেয়ারে বসতাম, দূর বিচার ফায়ারিং স্কোয়াডে দিন, একদিনে বিচার কইরা, নফল নামাজ কইরা, মোনাজাত কইরা, বাপ মায়ের কবরে যাই কাইন্দা শেষ কইরা তারপর রাষ্ট্র পরিচালনা শুরু করতাম। আমি মনে করি তৌফিক মালিক আপনি এটা করতেন, আমি এটা করতাম, দর্শক বিন্দু যারা আছে তারা এটা করতেন। শেখ হাসিনা এটা করেন না। এই জন্যই তিনি বঙ্গবন্ধুর কন্যা, এই জন্যই তিনি জাতির পিতা। তো মাপ শেখ হাসিনা অনেক করছেন, এবারও তিনি মাফ করতে চান। তিনি চান দেশটা শান্তির পথে থাকুক, দেশটা সবাই মিলেমিশে থাকে। কিন্তু তিনি এই দেশে ঘটে যাওয়া সকল খুন, গুম, অন্যায়, অত্যাচার, নির্যাতনের প্রকৃত বিচারও নিশ্চিত করতে যান বলে আমরা বিশ্বাস করি, এবং সেটি তিনি করবেন যথাযথ আইনি প্রক্রিয়ায় করবেন। এই মব সন্ত্রাসের মাধ্যমে নয়, কোন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নয়, ৭২-এর সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রচলিত আইন অনুসরণ করে তিনি এই জঘন্যতম মানবতা বিরোধী অপরাধীদের, আমি একেবারে স্পষ্ট বলছি, মানবতা বিরোধী অপরাধী যেভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, হাজার হাজার পুলিশ ভাইদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির মানুষকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এবং খুবই অ্যালার্মিং বিষয়, অনেকে ভয় এখন মুখ খুলছেন না, আমাদের আওয়ামী পরিবারের ১০,০০০-এর বেশি মানুষ এখন নিখোঁজ রয়েছে। আমি নিখোঁজ শব্দটি ব্যবহার করলাম, গুম শব্দটি ব্যবহারে যাচ্ছি না, কারণ তারা গুম হয়েছেন কিনা এটি লিগালি অনেক স্ট্রং একটি টার্ম গুম, এই শব্দটি এই জন্য আমি ব্যবহার করছি না। আমরা ধারণা করছি ২০ মাস অতিবাহিত হয়ে গেছে, বিভিন্ন সময় তারা পরিবার থেকে বিচ্ছিন্ন, পরিবার তাদের খুঁজে পাচ্ছেন না, আইনি প্রক্রিয়ায় গিয়েও কোনো লাভ হচ্ছে না, তাহলে মানুষগুলো কোথায়? এই প্রেক্ষাপটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এত মাস থেকে এত মাসে বছরে বুড়িগঙ্গায় ভেসে উঠেছে ৬০০ লাশ, অমুক নদীতে ভেসে উঠেছে ৩০০ লাশ। এই মানুষগুলো কারা? আনআইডেন্টিফাইড। এই ধরনের একটি প্রি প্ল্যান, আমি বলবো ভেরি ক্লেভারলি প্ল্যান, খুবই চতুরভাবে পরিকল্পিত গণহত্যা, গণগুমের মধ্যে যে আওয়ামী লীগকে ফেলা হয়নি, এটি কিন্তু এখনই বলা যাবে না। ইতিহাস এই সত্য নিশ্চয় উন্মোচিত করবে। এই দিন দিন নয়, দিন আরো আসবে, সেদিন কিন্তু এই স্বজন হারা, স্বজন খুঁজে না পাওয়া মানুষগুলো কথা বলবে, তখনই কিন্তু স্পষ্ট হবে আসলে বাস্তবতাটা কি। কত মানুষ নিহত হয়েছে, কত পুলিশ নিহত হয়েছে, কত শিক্ষার্থী মেটিকুলাস ডিজাইনে স্নাইপিং এর মাধ্যমে নিহত হয়েছে, স্নাইপার দিয়ে কিভাবে মানুষ হত্যা করা হয়েছে এই বিষয়ক সাক্ষ্য ইতিমধ্যে এই অবৈধ ইউনূস সরকার যিনি উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, এবং অবৈধ ইউনূস সরকার আরেক উপদেষ্টা, আমি লজ্জাও হয়, আবার মানে পারিবারিক শিক্ষা শেখ হাসিনার কর্মী হিসাবে তার থেকে প্রাপ্ত শিক্ষা, মানে দিন শেষে তো আমার বিভাগের শিক্ষক, তিনি স্যার ছাড়া বলতে পারি না চাইলেও, ওই শিক্ষাটা তো পাই নাই আমার ডিপার্টমেন্টের। আমি খুব লজ্জিত এটা বলতে, একজন শিক্ষক সেই স্যার আসিফ নজরুল স্যার, তিনিও কিন্তু ইতিমধ্যে এই স্নাইপিং এর বিষয় উল্লেখ করেছেন। সুতরাং সাক্ষ্য তো ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, মুখ খুলতে শুরু করেছে, ভয়তে হোক, যে কারণে হোক, যে খাইছে না খাইছে, সময় তো শেষ, শেখ হাসিনা দায়িশা করতেছে। যদি এই সত্য তত্ত্ব কইয়া একটু বাঁচতে পারি, অসুবিধা নাই, সত্য বলবেন, কোর্টকে সহযোগিতা করবেন, নিশ্চয়ই সামনের দিনে আপনারা আইনি সুরক্ষা পাবেন। ইনান, আমি এই জায়গাটিতে এই যে লম্বা যে ব্যাখ্যাটা দিলেন, এখানে মেটিকুলাস ডিজাইনের কথা বলা হচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগের যে কার্যক্রম, ছাত্রলীগকে সংগঠিত করা, এবং যারা হাজার হাজার বা লাখ লাখ নিপীড়নের শিকার হচ্ছে, আপনি যেগুলো বললেন যে আসলে শুধু ছাত্রলীগের না, আওয়ামী লীগের, এমনকি যারা আওয়ামী লীগ সরাসরি করেন না, ছাত্রলীগ সরাসরি করেন না, সমর্থক, তাদেরকেও জিম্মি করে, তাদের ব্যবসায়ী যারা আছেন
তাদের ব্যবসা, তাদের টাকা পয়সা নিয়ে জিম্মি করা, এটার তো প্রমাণ এখন গণমাধ্যমেও আসা শুরু করেছে, যে প্রতিদিন যেসব ঘটছে, মামলার নামে মামলা, বাণিজ্য, জামিনের নামে বাণিজ্য ইত্যাদি, এগুলো আছে। সোনার তো প্রতিদিন হচ্ছে, এগুলো মানুষও কিন্তু সব জানে, সবই দেখছে এখন। আমি একটু আরেকটা জায়গায় একটু যেতেই চাই আপনার কথার সূত্র ধরে। এই যে ভুলের কথা, ক্ষমার কথা বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগে 5ই আগস্টের আগে গত 17-18 বছরের যে একটা কথা বলা হয়, মানে এখন কথায় কথায় 17 বছর, 18 বছর, 16 বছর বলা হয়, এই সময়টিতে ছাত্রলীগের বিরুদ্ধে যত অপবাদ তৈরি হয়েছিল, ছাত্রলীগের যত অঘটন হয়েছে, ওই যে আবরার ফাহাদকে হত্যা, অমুককে হত্যা, অমুক নিপীড়ন, নির্যাতন, এমনকি উইকিপিডিয়া খুললেও দেখা যায় সেইখানে মনে হয় যে একেবারেই ছাত্রলীগের বিরোধী, আওয়ামী লীগ বিরোধী এমন যাদেরকে বসানো হয়েছে, তারা সেখানে রীতিমতো লিখে দিয়েছে যে ছাত্রলীগ তারা নাকি মেয়েদেরকে পতিতাবৃত্তিতে বাধ্য করত। সেটা উইকিপিডিয়াও কিন্তু আছে। আমরা জানি না, আমি জানি না যে কারা উইকিপিডিয়া চালাচ্ছে এখন, এবং ছাত্রলীগের বিরুদ্ধে যত অভিযোগ। তো এই যে হাসনাত আব্দুল্লাহ, তারপরে কি সার্জিস আলম, এই যে ভিপি সাদেক কায়েম টাইম, এরা যে আপনাদের সঙ্গে মিলে ভিতরে ঢুকে ছাত্রলীগের যেই সর্বনাশ করলো, এইটা কি আপনারা কেন টের পেলেন না? আপনার এইটার দায় কি ছাত্রলীগ এড়াতে পারে? না, নিশ্চয়ই নয়। দিন শেষে আমার ঘরে চুরি হয়েছে, আমি ঘর ঠিক মতো প্রোটেকশন করতে পারি নাই, দায় ঘরের মালিক হিসেবে আমাদের রয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এটাও সত্য, আসলে চোর তো বলে কয়ে আসে না যে ভাই আমি এটা চোর, আমি এটা ছেঁচড়া, আমি এটা 420। এটা তো ছেঁচড়া, চোর, 420, বাটপার, প্রতারক, চিটার, ভণ্ড, চাটুকার, প্রতারক। না হলে আপনি যদি বলেন, এই অনুষ্ঠানটি ধরেন যারা দেখছে ছাত্রলীগের ভাই বন্ধুরা, তাদের যে কাউকে আপনি বলেন যে তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, 2 কোটি টাকা দেওয়া হবে, তুমি একটু শিবিরের মধ্যে যাইয়া শিবির সেজে থাকবা, ওরা যেভাবে ঘুরতে হয়েছে তুমি থাকবা, আপনার গালিগালাজ করবে ভাই। তাই আপনি জানতো সরেন, এই যে শুরু করছেন, একটা টাকা নিয়ে এসেছেন, তাই আপনার টাকা, ওই উল্টো পাল্টা বলে দেবেন। এইটা আসলে ছাত্রলীগ, এটা আদর্শ। দিস ইজ হোয়াট কমিটমেন্ট, দিস ইজ হোয়াট should be the student politics, this is what should be ideology। আর ওরা যেটা করছে, হ্যাঁ, নিজেদের আদর্শকে লুকিয়ে রেখে, নিজেদের চিন্তা চেতনাকে ভিন্নভাবে মিসইউজ করে, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নানান রকম ইমোশনাল ভাবে ব্ল্যাকমেইল করে আজকে ওরা বড় বড় কথা বলছে, ছাত্রলীগকে ব্লেমিং করার চেষ্টা করছে। ওরা কি বুঝতে পারছে না প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে? এই জগতে সবকিছুর একটা ন্যাচারাল রেমেডি অর পানিশমেন্ট রয়েছে। হয়তো বড় বুঝতে পারছে না। কেন পারছে না? কারণ ক্ষমতার দম্ভে, মোহে, অর্থের ঝনঝনানিতে ওদের বোধশক্তি লাঘব হয়ে গিয়েছে। সার্জিসের মতো ছেলে কত বড় কপট, কত বড় ভণ্ড আপনি ভাবা যায়? সে বঙ্গবন্ধুর উপরে যে বক্তব্যগুলো দিয়েছে, নিশ্চয়ই আপনি শুনেছেন, অবশ্যই, অবশ্যই দেখেছি, মানে বহুবার দেখেছি। মানে ওর থেকে বঙ্গবন্ধু প্রেমী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শেখ হাসিনা থাকতে পারে, তার পিতা এবং শেখ হাসিনার পিতা। এর বাইরে কেউ আছে বলে তার বক্তব্যের যে আবেগ, এই ফ্লো, এই ফেসিয়াল এক্সপ্রেশন, তাতে কিন্তু মনে হয়নি। হাসনাত আব্দুল্লাহ সে যেভাবে আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক কিংবা বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন কলাম লিখতো, তাতে মনে হতো তার যে গবেষণা রিসার্চ, তাতে তাকে মোটামুটি টুঙ্গিপাড়া ওই মাজারে একটি তার নামে ফলক করে দেওয়া উচিত যে বঙ্গবন্ধু গবেষক হাসনাত আব্দুল্লাহ। আমরা দেখেছি কত বড় বাটপার, কত বড় ভণ্ড আমাদের বাংলা ছাত্রের সাবেক সাধারণ সম্পাদক, ডাকসুর সাবেক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক নির্বাচিত জিএস গোলাম রাব্বানী ভাই যে কোনো একটি ইস্যুতে, যেহেতু উনি একজন ছাত্র প্রতিনিধি ছিলেন, সবাইকেই ওনার যোগাযোগ করতে হতো, যে কোনো একটি ইস্যুতে হাসনাত আব্দুল্লাহকে ফোন করেছিলেন, ভিডিও কল। সে ভিডিওটি নিশ্চয়ই দর্শকবৃন্দ আপনারা অনেকেই দেখেছেন। হ্যাঁ, এটা অনেকেই দেখেছে। মোটামুটি 1 মিনিটে, আমি এটা খারাপ বলবো না, সালাম দেওয়া, যে ইসলামিক চিন্তা চেতনা যদি বলি, অনেক সওয়াব আছে, নেকি আছে। একবার সালাম যদি কেউ দেয় 90 নেকি পাওয়া যায়, যদি আমি ভুল না করে থাকি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি নিশ্চিত নই, আমি
যতটুকু পড়েছিলাম ছোটবেলায় ইসলাম শিক্ষা বইতে, যতটুকু 90 নাকি পাওয়া যায়। হাসনাত 1 মিনিটে 19 বার সালাম দিয়েছে। আমার কাছে মনে হয়েছে আসলে সে বেশি বেশি সওয়াব হাসিল করতে চেয়েছে রাব্বানি ভাইয়ের মাধ্যমে। তো রাব্বানি ভাইও বারবার উত্তর দিয়ে তিনিও কিছু সওয়াবের অধিকারী হয়েছিলেন, এই আর কি। তো সেই হাসনাত আজকে যখন ছাত্রলীগকে তথাকথিত কালাকানুনের মাধ্যমে নিষিদ্ধ করার পরে নেচে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান দেয়, উচ্ছ্বাস করে, পুরকি পুরকি নাচ নাচে, তখন আসলে বলতে হয় ভাই এই দিন তো দিন নয়, আরো দিন আছে। পুরকি পুরকি নাচ কিন্তু রাস্তাঘাটে কে কোথায় পিটাবে, পিটানের চোটে তুমি নাচবা না যে, এইটার কিন্তু কোনো গ্যারান্টি। যদিও বা আমরা এই ধরনের কালচারে বিশ্বাস করি না, আমরা আইনি প্রক্রিয়ায় তোমার যদি কোনো অপরাধ যেগুলো রয়েছে সেগুলো আইনি প্রক্রিয়ায় বিচার ব্যবস্থা নিশ্চিতে বিশ্বাস করি। ইফ তুমি প্রমাণ করতে পারো যে না, ইউ আর নট কানেক্টেড উইথ দিস কাইন্ডস অফ কিলিংস, this kind of destroying of our country, then okay, fine, the court will decide. But সেই সময় আসতেছে ভাই, সবাই প্রস্তুত হন। আপনাদের এই বিচারের সময় চলে আসছে। যারা যারা এই মেটিকুলাস ডিজাইন করে এই 20 মাস ধরে দেশ ধ্বংসের লীলায় মত্ত হয়ে উঠেছেন, আপনাদের আইনের কাঠগড়ায় যাওয়ানোর সময় খুব বেশি দেরি নেই। It's coming soon. একদম একদম শেষ পর্যায়ে খুব ছোট করে যদি এখন একটু বলেন যে সামনে কি যতটুকু বলা যায়, কারণ সাংগঠনিক এই পর্যায়ে সাংগঠনিক সবকিছু বলা ঠিক না, বলা যাবেও না, বলা ঠিক হবে না। অন্ততপক্ষে যতটুকু বলা যায় যে সংগঠনকে একটু শক্তিশালী করা, দেশে এবং দেশের বাইরে যেখানে যেখানে ছাত্রলীগের কার্যক্রম আছে,